আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই বিজয়ের এই দিনে দিন পেরোলেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতিমধ্যেই শেষ হয়েছে ধোয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ চত্বরের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশুলিয়া থেকে ওমর ফারুকের তথ্যছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বিজয়। মানচিত্রে জন্ম হয় লাল সবুজের একটি দেশ বাংলাদেশ। বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে নির্মাণ করা হয় জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছরের মতো এবারও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে স্মৃতিসৌধ চত্বর। ধোয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনে তুলির আঁচড়ে রাঙানো হয়েছে চত্বরের স্থাপনা। লেক সংস্কার, ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি, ঝর্ণাধারা মেরামতের পাশাপাশি মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কেন্দ্র ও সবুজ উদ্যানকে পরিপাটি করতে ফুলবাগানগুলোর পরিচর্যার কাজ শেষ হয়েছে। বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, এখানে ধোয়া মোছার কাজ করিতেছি, রং তুলির কাজ করিতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করিতেছি। মাননীয় প্রেসিডেন্ট সাহেব পুষ্পবিধিতে মালা দিবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পবিধিতে মালা দিবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। 16ই ডিসেম্বর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকমের ফুলের চারা রোপণ করতেছি, যেমন সালফিয়া, সেলোসিয়া, গেন্দা, পিটুনিয়া, আরো অনেক প্রজাতির ফুল লাগাইতেছি আমরা, যাতে সৌন্দর্য আরো ফুটে ওঠে। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা কাজ করতেছি, প্রেসার মেশিন দিয়ে ধোয়া মোছা করতেছি। খুব ভালো লাগতেছে কাজ করে এখানে। এই 16ই ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে এখানে যে বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হয়েছে, ওই ফুল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে, পরে যে ঘাস মারা যাচ্ছে ঘাসে পানি দেওয়া হচ্ছে, ইউরিয়া সার দেওয়া হয়েছে। শীতের সিজন, এর জন্য খুব কেয়ার করতে হয় গাছের। আর এই যে গ্রুপ সুন্দর করে ইউরিয়া করা হইতেছে, মানে সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে রাস্তা সহ। আমরা 16 ডিসেম্বর উপলক্ষে প্রতি বছর আমরা কাজ কাম করে ওয়াশ করতেছি, পরিচ্ছন্ন করতেছি। আমরা প্রতি বছরের কাজ করি, আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি, কাজ ওয়াশের কাজ, ইয়ের কাজ, বিভিন্ন কাজ করতেছে। বিশেষ অনেকদিন করতেছি, পরিবেশ করতেছি, আজকে করতেছি, অনেকদিন ধরে করতেছি। 16ই ডিসেম্বর ঝাড়ু মারো দিয়ে পরিষ্কার করতেছি। কাজ করতে আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা জায়গায় কাজ করি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ চত্বরের ভেতরে ও বাহিরে সিসি ক্যামেরা, কয়েকশো নিরাপত্তা কর্মী নিয়োজিত সহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে, অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে এবং পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, সচিব ও কূটনৈতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গে শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ইমরুল কায়েস, আরটিভি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন 150 জন মুক্তিযোদ্ধাকে নিরাপদে সরিয়ে 7টি স্পিড বোট ডুবিয়ে দিয়ে শত্রুর টার্গেটে মুন্সি আব্দুর রৌফ। মর্টার শেলের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। 1971 সালের 8 এপ্রিল বীর শ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন মুন্সি আব্দুর রৌফ। নদীপথ রক্ষা করলেও এখন নদী গর্ভে বিলীনের মুখে এই বীরের শেষ স্মৃতি বসত বাড়িটুকু। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের পরিবারের বর্তমান চিত্র তুলে ধরছেন মাইনুর রহমান রুবেল, সহযোগিতা করেছেন ফরিদপুর থেকে জাকির হোসেন।
শত্রুর আক্রমণ ঠেকাতে চট্টগ্রামের রাঙামাটি মহলছড়ি জলপথের দায়িত্ব যখন ল্যান্স নায়েক রৌফের কাঁধে, তখন মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আসে সাজোয়া যান নিয়ে। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন আব্দুর রৌফের কোম্পানি। শত্রুর অপ্রতিরোধ আক্রমণের মুখে ৭টি স্পিডবোট ডুবিয়ে দিলে দিশেহারা হানাদারেরা পিছু হটে অবশিষ্ট লঞ্চ দুটো নিয়ে। রৌফের মেশিনগানের নিশানার বাইরে চলে গিয়ে লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে হানাদাররা। পরিস্থিতি অনুকূলে না থাকায় ১৫০ জন সহযোদ্ধাকে জীবন বাঁচানোর সুযোগ করে দিয়ে মর্টারের গুলির সামনে বুক চিতিয়ে দেন রৌফ। শত্রুর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার মাটির শরীর। দেশের জন্য জীবন দিলেও দেশ কি মনে রেখেছে এই বীর যোদ্ধাকে? কেউ খোঁজ নেয় না পরিবারের। বাড়ির চারপাশ আগাছা, লতাপাতা আর আবর্জনায় ঢাকা। ঘরের চারপাশ ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। দরজা জানালা ভাঙা, ধসে পড়ার অপেক্ষায় জরাজীর্ণ বাড়িটি। মুক্তিযোদ্ধার বহুত কিছু হয়েছে, কিংবা আমার ভাই এ পর্যন্ত কিছু পায় নাই। তার একটা বিল্ডিং দিয়েছিলেন, সে বিল্ডিংটা তো এখন মানে অচল হয়ে গেছে, তার ভিতরে কিচ্ছু নাই। আর এই যে নদী ভাঙন, যেখানে বান্ধার দরকার সেখানে না বান্ধে অন্য জায়গা বানতে, সেটা আমরা প্রজেক্ট পালেই কি না পালেই কি। বীরের বাড়ি যাওয়ার সড়কটি নদী ভাঙনের মুখে। হুমকির মুখে স্মৃতি জাদুঘর, গ্রন্থাগার, স্কুল ও কলেজ। নেই উল্লেখযোগ্য কোনো স্মৃতিচিহ্ন। এই বিল্ডিং মানুষ পরিচয় দেয়, এই যে ২০ বাড়ি, এই শুনতেছি ১০০ বছর, তারপরও কত মানুষ মরে গেছে, এখন তো কিছু হয় নাই। এই শুনি সংবাদ আসতেছে, এ করে নিয়ে যাচ্ছে, ও করে নিয়ে যাচ্ছে, আমাদের তো কিছুই না। মানুষ শুধু বীরশ্রেষ্ঠ বলে যে আমাদের বীরশ্রেষ্ঠ থাকা সত্ত্বেও আমরা কিছু পাই নাই, বা আমাদের বীরশ্রেষ্ঠ শুধুমাত্র নামেই। কোনো সরকারি এখন তো আসলে আমাদের এদিকে নেক নজর দেয় নাই, যাও বা দিয়েছে। তারপর নদীর ভাঙন দেখলো যে জায়গা হওয়ার কথা সেই জায়গাটা সাইড ছুটি হচ্ছে। বীরশ্রেষ্ঠের শেষ স্মৃতিচিহ্নটুকু রক্ষায় সরকার উদ্যোগী হবে, এমনটাই চাওয়া এলাকাবাসীর। মাইদুর রহমান রুবেল, RTV। যাদের রক্তে মুক্ত এ দেশ। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বের জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বের মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজন ২৪ জুলাই বিপ্লবে হাত হারানো আহত যোদ্ধা আতিকুল ইসলাম। আজ শুনবো তার যুদ্ধ জয়ের গল্প। ভিডিও ফুটেজ আমি যখন দেখি যে আমার ভাই বোনদের উপর লাঠিপেটা করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, খুবই বিশ্রীভাবে মারা হচ্ছে, তখন আমার নিজের ভিতরে একটা আসলো যে না, আমি তাহলে কেন ঘরে বসে থাকবো। তো সেক্ষেত্রে আমি ১৬ জুলাই থেকে আর কি আন্দোলনে যুক্ত হয়। ৫ আগস্ট ওই দিনের হচ্ছে সকাল ১১টা থেকে যুক্ত থাকি। ১:৩০ বেজে যায়, তখন আমরা শুনতে পাই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ও পদত্যাগ করে ফেলছে। তখন তো আমাদের একটু আনন্দ চলে আসছে যে না, আমরা যার জন্য আন্দোলনটা করেছি সেটা আমরা পেয়ে গেছি। তখন আমরা ওই আইনশৃঙ্খলা বাহিনীকে বলি যে আপনারা ফায়ার করেন না, আমরা আপনার সাথে লড়াই করব না, আমাদের যা প্রয়োজন ছিল সেটা আমরা পেয়ে গেছি। কিন্তু ওরা ওদের কথা শুনে না, ওরা ওদের মতো ফায়ার করেই গেছে। একসময় এভাবে চলে যায়, অনেকটা সময় প্রায় ৩টা যখন নাগাদ বেজে যায় আর কি, তখন হচ্ছে আরেকটা ছেলে আর কি, ও ওভারটেক করে সামনে চলে যেতে চায়। তখন আমি ওকে আমি মানা করি। তখন ঠিক এইভাবে আরেকটা গুলি এসে মাথা লাগার পর হচ্ছে লুটিয়ে পরে ধাপড়াইতেছে। তারপরে এই জনকে আমি একটু চেষ্টা করি, কিছু করা যায়নি, কিন্তু দেখলাম ও ধাপড়াইতেছে। তারপর হচ্ছে আমি একটু দূরে যাই, বাট ও আমার থেকে অনেকটা হেলদি ছিল, যার কারণে আমার আনতে অসুবিধা হচ্ছিল আর কি। আসার সময় হচ্ছে ও আমাদের হাতে দাপিয়ে মারা যায়। এটা ছিল আর কি সবচেয়ে মর্মান্তিক ঘটনা। তারপর আনুমানিক যখন ৪টা বাজবে আর কি, তখন হচ্ছে বর্তমান যেটা হচ্ছে শহীদ মীরমুগ্ধ চৌথ নামে পরিচিত যে স্থানটা, সেখানে হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে, সেখানে একটা ছেলে দাঁড়িয়েছিল। আমরা হচ্ছে আপনার আমিন কমপ্লেক্সের নিচে দাঁড়িয়েছিলাম। তখন দেখা যায় একটা গুলি এসে একটা ছেলে শরীরে লাগে। ঠিক সেই সময়টাতে একটা গুলি এসে আমার ঢানাতে লেগে যায়। তো আমার হচ্ছে বুলেটটা আর কি হাতে ঢুকে রক্তনালী ছিল, হাতে রয়ে গেছিলো আর কি। খুবই পেন লাগতেছিল, ব্যথায়। রক্ত বের করে দেখে যে হাত বাঁচানো যাবে না, তো ওরা বলে যে এই হাত কেটে ফেলতে হবে, যে কোনো মাধ্যমে কেটে ফেলতে হবে। যদি হাতটা রাখেন তাহলে হয়তো বা সারাশরীর ইনফেকশনে মারা যেতে পারে। তারপরে ৭ আগস্ট রাত ১২টা বাজে অপারেশন থিয়েটার রুমে নিয়ে অস্ত্রোপচার করে আর কি ডানাত কেটে ফেলতে। আমরা অবশ্যই সবসময় চাইবো এই দেশে যেন সবাই বুক ফুলে চলতে পারে, মুখ ফুটে কথা বলতে পারে। সদিচ্ছা থাকলেই যে জনসাধারণের যে কোনো ধরনের সমস্যা দূর করা সম্ভব, তা প্রমাণিত হয়েছে মানিক মিয়া এভিনিউর আড়ং চত্বরে। সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার মাধ্যমে যানজট মুক্ত হয়েছে
অত্যন্ত জনাকীর্ণ এই চত্বরটি। দীর্ঘদিন পর যানজট মুক্ত হওয়ায় আনন্দিত নগরবাসী। সন্তোষ প্রকাশ করছেন ট্রাফিক বিভাগের প্রতি। নগরবাসীর প্রত্যাশা, ঢাকার যানজট দূর করতে এমন আরও চৌকস পদক্ষেপ নেবে ট্রাফিক বিভাগ। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। যে সড়কের প্রতিটি অংশে অন্তত 10 মিনিট যানজটে বসে থাকতে হতো যাত্রীদের, তা এখন অনেকাংশেই যানজট মুক্ত। সব দিকেই চলছে গাড়ি, কমেছে দুর্ভোগ। রাজধানীর সংসদ ভবনের সামনে আড়ং চত্বরে যানজটের এমন পরিবর্তন দেখে সন্তোষ প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা। আসাদ গেট হইয়া সংসদের মানিক মিয়া এভিনিউ ঘুরে এখান দিয়ে যায়, আর 27 দিয়ে যেটা কোনাইসা যাওয়া যায় তো ওইটা যাওয়া যায় না। এখন তারা এই দিক দিয়ে এসে ইউটার্ন করে। 10 মিনিট 15 মিনিটও থাকছে, আর এখন আপনার 2 মিনিট মানে 1 মিনিটের ভিতরে ছেড়ে দেয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে যাত্রীরা বলছেন কর্মঘণ্টা বেঁচে যাওয়ায় দুর্ভোগ কমেছে তাদের। এখানে সময় কম লাগে আমাদের, আগে তো জ্যামে বসে থাকতাম বেশি। বেটার, অ্যাকচুয়ালি বেটার, কারণ ওই দিক থেকে আমি আসি না অতটা, তো আমি জানি না ওই দিক থেকে ওদের কেমন মানে ওদের কি সুবিধা হয় নাকি না। আমাদের এখান থেকে যেতে অনেক সুবিধা। বিশাল এই পরিবর্তন আনতে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করতে হয়নি রাষ্ট্রীয় অর্থের অপচয়, কিন্তু সুফল ভোগ করছেন সবাই। ইচ্ছাশক্তি আর ক্ষুদ্র একটু প্রচেষ্টার মাধ্যমে বদলে দেওয়া হয়েছে রাজধানীর আড়ং মোড়ের যানজটের চিত্র। এখানে আর কোনো যানজট নেই, যেখানে প্রতিনিয়ত 10 থেকে 15 মিনিট যানজটে ভোগান্তিতে পড়তে হতো নগরবাসীর। নগরবাসী সাধুবাদ জানাচ্ছেন সরকারের এমন প্রচেষ্টাকে। তারা বলছেন ক্ষুদ্র ইচ্ছাশক্তি এবং কৌশল অবলম্বন করার মাধ্যমে প্রশাসন নাগরিকদের সুশাসন নিশ্চিত করতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত BRT এর সড়কটি উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। সকালে শিববাড়ি প্রান্তে উদ্বোধন শেষে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। প্রথম পর্যায়ে BRTCর 10টি বাস সার্বক্ষণিক চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্য গণপরিবহনগুলোও চলাচল করতে পারবে। 2012 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 2040 কোটি টাকা। পরে উপদেষ্টা জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করেন। সার্ভিস বাড়তেছে, তো তার সঙ্গে সঙ্গে সেবার মান বাড়বে। এই যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা আজকের এই অবস্থায় এসেছি, আমরা তাদেরকে বলে যাইনি। আমরা তাদের জন্য, তাদের সুবিধা বাড়ানোর জন্য আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক। আচ্ছা, জানাবেন যে BRT এর সড়ক উদ্বোধন ও কমিউটার ট্রেন চালুর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। গাজীপুরে যাত্রীদের সুবিধার্থে কিন্তু আজ সকাল ভোরে 2 জোড়া ট্রেন উদ্বোধন করেছেন ফাওজুল কবির খান উপদেষ্টা। আর পরবর্তীতে 8টার দিকে BRTC বাস কিন্তু উদ্বোধন করেন। এই উদ্বোধনের ফলে যাত্রীদের ঢাকা যাতায়াত করা মানে সুবিধা, তাদের মানে যাতায়াত করা তাদের জন্য সুবিধা হয়েছে। তারা সহজেই যাতায়াত করতে পারবে। ঢাকা টু গাজীপুর, গাজীপুর টু ঢাকা, এই যাতায়াতের জন্যই কিন্তু এই 2টা পরিবহন কিন্তু আজ উদ্বোধন করেছেন উপদেষ্টা। এবং যাত্রীরা বলেছেন যে এই পরিবহনগুলো উদ্বোধন হওয়াতে তাদের ঢাকায় মানে অল্প সময়ে ঢাকা গিয়ে অফিস করতে পারবে। অফিসগামী যাত্রীরা তারা মানে নিঃসন্দেহেই তারা অফিস করতে পারবে বলে জানিয়েছেন আমাদেরকে। তাছাড়া এই দুটি পরিবহন চালু হওয়াতে মানে যাত্রী সহ মানে বাসের যে মালিক পক্ষ আছে তারা কিন্তু তাদের ইনকাম বৃদ্ধি, ট্রেনের ইনকাম বৃদ্ধি, এগুলাই বলেছেন আমাদের উপদেষ্টা। তাছাড়া এই BRT বাস 10টি বাস কিন্তু প্রতিদিন ঢাকাতে যাতায়াত করবে এবং এই যাতায়াতের ফলে কিন্তু রাস্তায় যে যানজট মানে থাকার কথা, যানজট ছিল, এই যানজট থেকে কিন্তু যাত্রীরা মুক্ত হবে। হ্যাঁ, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।
মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা দিনাজপুর সহ পঞ্চগড় সহ আশপাশের জেলায়। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে কিছুটা রৌদ্রোজ্জ্বল ভাব দেখা গেছে। তবে বাতাস প্রবাহের কারণে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে, ফলে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া দপ্তরের তথ্য মতে সকাল 6টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি এবং দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। এরূপ অবস্থা অব্যাহত থাকলে কৃষি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। জানাবেন যে শীতের প্রকোপ কেমন দেখছেন এবং সেই সঙ্গে শৈত্যপ্রবাহ জনজীবনে কতটা প্রভাব ফেলেছে? হাবিবা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু ষড়ঋতুর পরিক্রমায় হেমন্তের শেষ দিন। তো শেষ দিনে এসে আমরা পঞ্চগড়ের প্রকৃতিতে একটি ব্যতিক্রমী আবহাওয়া লক্ষ্য করেছি। সেটি হলো যে একদিকে শৈত্যপ্রবাহ, অন্যদিকে কিন্তু সোনালী রোদ উঠেছে, সেই সাথে কিন্তু মৃদু বেগে এখানে হাওয়া বেগে বয়ে যাচ্ছে। যদিও এখানে 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, সকাল 9টায় কিন্তু তাপমাত্রা কমে গিয়ে 9.3 ডিগ্রিতে দাঁড়িয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সোনালী রোদে কিন্তু অনেকটা স্বাভাবিকভাবেই মানুষ চলাচল করছে। তবে কনকনে যে বাতাস, এই বাতাস কিন্তু 3 থেকে 5 নটিক্যাল মাইল বেগে কিন্তু মৃদু বেগে বয়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে 10 থেকে 12 কিলোমিটার বেগে কিন্তু প্রতি ঘন্টায় হাওয়া বয়ে যায় শীতকালে। তবে সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত বিরাজ করেনি। তো ষড়ঋতুর আজকে হেমন্তকালের শেষ দিনে এসে এই যে ব্যতিক্রমী আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়েছে। সোনালী রোদ উঠেছে, তবে রোদের কিন্তু তীব্রতা নেই। শীত এলেই এখানে কিন্তু দেখা যায় যে ছিন্নমূল, অসহায় এবং দরিদ্র শীতার্তরা একটি শীত বস্ত্রের অভাবে থাকেন। তবে এ বছরও কিন্তু ব্যতিক্রম নয়। তবে জেলা প্রশাসন বলছে যে এ পর্যন্ত আমরা 2000 শীতবস্ত্র দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করেছি। আরেকটি বিষয়, শীত এলেই এখানে হাটে বাজারে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা প্রভাব পড়ে। আমরা এবারও লক্ষ্য করেছি পুরোপুরি শীতের আমেজ রয়েছে। এই কারণেই কিন্তু হাট বাজারগুলোতে রাত 9টার পরে মানুষ জনশূন্য হয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, সকাল থেকে এখানে আমরা ঘন কুয়াশা লক্ষ্য করেছিলাম, কুয়াশা ভেদ করে কিন্তু বর্তমানে সূর্যের আলো উঠেছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে একদিকে সোনালী রোদ উঠেছে, রোদের তীব্রতা কম এবং মৃদু বেগে কিন্তু হাওয়া বয়ে যাচ্ছে, সেই কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। হাবিবা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। জানাবো খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে বাংলাদেশ ভালো কিছু করবে বলে বিশ্বাস মারকুটে ব্যাটার সৌম্য সরকারের। স্বাগতিকরা শক্তিশালী দল হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে বাংলাদেশ সহজেই জিতবে বলে মনে করেন। শনিবার সকালে সেন্ট ভিনসেন্টে অনুশীলন শেষে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছিলেন তিনি। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটা ফরম্যাটই, তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, টিম ওয়াইজ ভালো খেলতে পারি। আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি-20তে ভালো টিম, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।